Good morning, good evening. Today is February 15. Um, we are having the class software testing. So we previously discussed about the software development life cycle and testing's objectives, testing principles, and then how we work in a team, software development teams, who are the other positions and who are the other personnel we collaborated with. So today we are going to discuss about the software testing life cycles. Means when a product is ready or before product is ready for testing, একটা প্রোডাক্ট যখন প্রোডাক্টের রিকোয়ারমেন্ট যখন আসে এরপরে যখন এটা ডেভেলপড হয় এবং ইটস রেডি ফর টেস্টিং এবং বিফোর টেস্টিংস what are the actions we do as a software test engineer that we are going to discuss today. So that is called software testing life cycles. So it begins from the requirement analysis. So requirement analysis means একটা রিকোয়ারমেন্ট আমরা একটু আগে আলাপ করতেছিলাম, সো এটা একটা অ্যাপ্লিকেশনস, ওয়েব বেস অ্যাপ্লিকেশনস। It has a different functions, different features. It is built, এটা বানানো হয়েছে ডিফারেন্ট একটা পারপাসে। এটার একটা অবজেক্টিভ আছে, এখানে কি কি অপারেশন চালানো যাবে, কি কি ফাংশনালিটি চালানো যাবে, এই ডিটেলস কথাগুলা রিকোয়ারমেন্ট হিসাবে আসে। আমি একটা রিকোয়ারমেন্ট দেখাই এখানে আমার কাছে যেটা আছে। সো এটা একটা রিকোয়ারমেন্ট আছে, এটা এখনো পুরো গোছাই করা মানে লেখা হয় নাই, বাট এখানে কি পয়েন্টস গুলো আছে আর কি। এটা হচ্ছে যে পেরোল সফটওয়্যার, পেরোল সফটওয়্যারের জন্য কি কি ধরনের এমপ্লয়ি থাকে, কি কি মানে এটার মূল কাজ হবে যে এভরি উইকে পেরোল জেনারেট করা আমেরিকাতে, ইউএসএ তে। সো কোনো কোনো এমপ্লয়ি হয়তো আওয়ারলি টাকা পায় এবং তাদের স্যালারিটা যায় উইকলি, এভরি উইকে তারা স্যালারিটা পায়, ওয়েজেসটা পায় তাদের। আবার কেউ কোনো কোনো কোম্পানিতে হয়তো বাই উইকলি স্যালারি জেনারেট হয়, কোনো কোনো কোম্পানিতে সেমাই উইকলি, না সরি মান্থলি, বাই উইকলি এবং সেমাই মান্থলি বলে মনে হয়, এবং মান্থলি এক মাসে একবার। মোস্টলি আমেরিকাতে আহ, মোটামুটি 80%, মোর দেন 80% ইজ উইকলি অর বাইকলি। মান্থলি রেয়ার, মোস্টলি উইকলি অ্যান্ড বাই উইকলি, 2 উইকস একবার পেরোল জেনারেট করা হয় আর কি। সো এই পেরোল জেনারেট করতে হলে অনেক ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন গুলো এখানে এই লিস্টের ভিতরে দেওয়া আছে। সো দিস ইজ এ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। সো বিফোর উই বিগিন উইথ নেক্সট স্টেপস, লাইক সফটওয়্যার টেস্টিং এর ভিতরে প্রথম তো রিকোয়ারমেন্ট, এরপরে টেস্ট প্ল্যানিং করা, টেস্ট কেস লেখা, ওগুলো কি আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তারপরে টেস্ট কেস ডিজাইন করা, এরপরে টেস্টিং শুরু করা। এগুলো করার আগে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে স্টেক হোল্ডাররা কি চাইতেছে, এই যে অ্যাপ্লিকেশনটা তৈরি হইতেছে এটা বেসিক্যালি কি পারপাস সার্ভ করবে। এটা যদি না বুঝি, I will not get the issue from the softwares, I will not have the correct testing, কিছুই হবে না। সো আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, if I don't understand requirement, what I should do, I should discuss with the business analyst. Go back to the here, আমরা এখানে আলাপ করছিলাম, রাইট? রিকোয়ারমেন্টটা কাস্টমার থেকে, কাস্টমার বলি না আমরা, ক্লায়েন্ট অথবা স্টেক হোল্ডার থেকে গ্যাদার করে কে? বিজনেস অ্যানালিস্ট। একটা টিমের ভিতরে বিজনেস অ্যানালিস্ট থাকে, ও রেসপন্সিবল থাকে, অথবা প্রোডাক্ট ওনার থাকে, ও হি হি অ্যাক্ট অ্যাজ এ প্রোডাক্ট ওনার। সো প্রোডাক্ট ওনার থাকে, আমরা ওর কাছে রিচ আউট করতে হবে যে হোয়াট ইট মিনস, লাইক কোনো কিছু কনফিউশন রাখা লাগবে না, কোনো হেজিটেশনও রাখা উচিত না। সো হেজিটেশন হলে পরে ট্রাবলে পড়তে হবে, যখন একটা সফটওয়্যারের বেসিক একটা টেস্ট আমরা মিস করব, একটা বেসিক ফাংশনালিটি, বেসিক বলতে আমি বুঝাচ্ছি একটা অর্ডার করতে যায়, প্লেস করতে গেলে সমস্যা হচ্ছে,
এই এই ধরনের কমন মিস্টেক যখন গুলো আসবে তখন এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড আই ডিডন্ট ডু মাই জব। হ্যাঁ, রেয়ার সিনারিও আছে, কিছু কিছু রেয়ার সিনারিও আই ক্যান মিস, অ্যাজ এ হিউম্যান আই ক্যান মিস, ভুল করে ওভারলুক করে চলে যেতে পারি, কিন্তু কমন সিনারিও গুলো তো মিস হওয়ার সুযোগ নাই। এজন্য স্টেপ বাই স্টেপ কাজ আগাইতে হবে, এবং স্টেপ বাই স্টেপ কেয়ারফুলি, এবং মানে কোনো কিছু হেজিটেশন ভিতরে রাখা যাবে না। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, I can speak up in the meeting, say that what it actually Medicare, what Medicare is say 1.45%. So how we calculate $950? It is on total salary, like মানে আমাদের এখানে যে ইয়াগুলো আছে, ট্যাক্স গুলো আছে, লাইক 0.5% সিটিপিএল, পিএল এখানে অ্যাব্রিভিয়েশন কোথাও দেয় নাই, হোয়াট ইজ পিএল বেসিকলি, এটা জিজ্ঞেস করতে হবে। এটা কাকে জিজ্ঞেস করতে হবে? বিজনেস অ্যানালিস্টকে জিজ্ঞেস করতে হবে। তো স্টেপ বাই স্টেপ রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপস অফ সফটওয়্যার টেস্টিং। এটা টেস্টিং লাইফ সাইকেলের ফার্স্ট স্টেপস হচ্ছে যে আমাকে রিকোয়ারমেন্টটা লাইন বাই লাইন আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস সফটওয়্যার, অ্যান্ড হু উইল বি ইউজিং দিস সফটওয়্যার, হোয়াট পারপাস দিস সফটওয়্যার উইল বি ইউজিং। সো এখানে যে সফটওয়্যারটা দেখাচ্ছি, এটা তো আমরা বুঝতেছি এটা একটা হোলসেল দোকান। হোলসেল দোকানের ভিতরে ডিফারেন্ট আইটেম আছে। এখানে কিছু কিছু আইটেম অ্যাড করা হয়েছে, এগুলো এখনো টেস্ট বেসিস চলতেছে আর কি। লাক্স, সোপ, তারপরে বেলুনস। সো এগুলা সেল করা হবে কাস্টমারদের কাছে। দেয়ার ডিফারেন্ট টাইপ হবে কাস্টমার ইনফরমেশন, এটা কাস্টমার সিলেক্ট কাস্টমার। সো এখানে ডিফারেন্ট কাস্টমার আছে। কাস্টমার যখন আসবে তখন কিছু আছে ওয়াক ইন কাস্টমার, জাস্ট আসছে, বাজার করে চলে গেছে। আর কিছু হচ্ছে যে ওটা র্যান্ডম, ওটা আমরা যে সুপার স্টোর গুলোতে যাই, আমরা বলে না যে আমাদেরকে ইফ ইউ ওয়ান্ট টু বি মেম্বার, মেম্বার হলে হয় কি ওভার দ্য টাইমে অনেকগুলো সেলস এর উপরে ওরা কিছু ডিসকাউন্ট পায়। তো এই জন্য কিছু কাস্টমার হবে ওয়াক ইন, জাস্ট কিনে চলে গেছে, আর হি উইল নেভার কাম ব্যাক হিয়ার দিস স্টোর। আর কিছু স্টোর আছে যে রেগুলার কাস্টমার, সো ওদের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। এটা দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু একটা রিকোয়ারমেন্ট যে এখানে কাস্টমারটা সিলেক্ট করার পরে এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, তারপরে এটা হচ্ছে যে আগে কোনো বাকি আছে কিনা সেটা এখানে চলে আসবে। আর এটা কোন টাইপের কাস্টমার, কোন টাইপের কাস্টমার, এটা এখানে চলে আসবে। এটা একটা রিটেল কাস্টমার। এরপরে আসতেছে আইটেম পিক করা। আইটেম গুলা যখন পিক করে, আমরা এই সফটওয়্যারটা বানাচ্ছি দুবাইয়ের একটা কোম্পানির জন্য। সো এখানে এখানে আইটেম কি, এই র্যাড টুথপেস্ট, এটার দাম কত? পিসের দাম 78 AED, মানে হচ্ছে যে দুবাইয়ের দিরহাম পারচেস প্রাইস এটা। তারপরে লাস্ট সেলিং প্রাইস, এটা লাস্ট সেলিং প্রাইস বলতেছে যে এটা এই কাস্টমারকে, এই কাস্টমার যদি প্রিভিয়াসলি বাই করে থাকে, ও কত টাকা দিয়ে বাই করছে। অনেক সময় ওরা আসি বলে যে ভাই আপনি এখন 60 টাকা নিচ্ছেন, এটা তো আগে আমি 50 টাকা দিয়ে কিনছিলাম, 40 টাকা দিয়ে কিনছিলাম। তো এই জন্য ওই লাস্ট সেলিং প্রাইসটা থাকে। এই কাস্টমার যখন পিক করবো, এই কাস্টমারের এই আইটেমটা লাস্ট কত টাকা দিয়ে কিনছে, ও আগে কিনে নেয়, এই জন্য আসতেছে না। আর এই আইটেমটা স্টকে আছে কিনা এটাও দেখাবে এখানে। সো এই ইচ অ্যান্ড এভরিথিং কাস্টমার চাইছে ওইভাবে ডিল করা হয়েছে। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। এই পুরো রিকোয়ারমেন্টের এসেন্সটা আমাদেরকে বুঝতে হবে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে। তাহলে ফার্স্ট স্টেপটা কি আসতেছে? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। Understand and analyze the testing requirement based on the project. তাহলে প্রথমটা কি? Requirement analysis, right? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমরা কি জন্য করতেছি? প্রত্যেকটা জিনিসের অবজেক্টিভ আছে।
এটা কি জন্য করব? আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যানালাইজ। আরো ফিউ ক্লাস চলে যাওয়ার পরে ইন্টারেস্টটা গ্রো করবে আশা করি, যখন আমরা হ্যান্ডস অন কাজ করা শুরু করবো, হাতে কলমে কাজ করব, অ্যাক্সেস গুলা দিব, তখন আস্তে আস্তে মেক সেন্স করবে কথাগুলার। এখন সবকিছু বুঝে না আসলো, তখন ইজিলি বুঝে চলে আসবে। সো প্রথম স্টেপস হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তারপরেরটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর অবজেক্টিভটা তো ক্লিয়ার হয়েছে না? কোনো কোশ্চেন আছে? জি না। So, এটার মূল পারপাস হচ্ছে যে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে অপশনস গুলা কি, ইয়াগুলা কি। যেমন এখানে দেখাইছি যে আহ, যদি এখানে বিভিন্ন সিনারিও দিছি, আওয়ারলি এমপ্লয়ি উইথ ওভার টাইম। সো 45 আওয়ার্স সে ওয়ার্ক করে, $20 করে সে মেক করে পার আওয়ার, ওর রেট হচ্ছে $20। তাহলে 40 ঘন্টা কাজ করলে সে তার এত টাকা আসবে। এই যে এখানে এবং ওভার টাইম গুলো 1.5 দিয়ে গুণ হবে। তারপরে টাইমস 5 মিনস 45 আওয়ার্স হলে 40, প্রথম 40 ঘন্টা অ্যাজ ইউজুয়াল তার পে রেট হচ্ছে যে $20। এরপরে ওভার টাইমের জন্য তাকে 1.5 গুণ বেশি দিতে হবে। ঠিক আছে, 5 ঘন্টার যে অ্যানাদার 45 আওয়ার্স করতেছে, ওইটাতে সে টাকা বেশি পাচ্ছে আর একটু, কারণ এটা ওভার টাইম। দুটোটা মিলে যোগ করলে তার এটা হচ্ছে তার গ্রস স্যালারি। সো গ্রস স্যালারির উপরে ক্যালকুলেশন হবে, বিভিন্ন ট্যাক্স ক্যালকুলেশন হবে। এরপরে সবগুলা ডিডাকশন, ডিডাকশন মানে হচ্ছে যে ট্যাক্স আর কি, বিভিন্ন রকম ট্যাক্স যখন ডিডাক্ট হবে, এরপরে যে টাকাটা আসবে এটা হচ্ছে যে টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশন মূল টাকা থেকে বাদ দিয়ে যেটা হবে সে সেটা বাসায় নিয়ে যাবে, সেটা তার উইকলি ইনকাম, ওইটাকে নেট পে বলে আর কি। সো এটা হচ্ছে যে সিম্পল এই ক্যালকুলেশন। যারা নর্মালি জব করে ওয়েজেস, খুব বেশি ক্যালকুলেশন নাই, কিন্তু আরো কিছু জটিলতা আছে। আহ, যেমন অনেকে হাই পেড স্যালারি যেগুলো আছে ওরা আবার অন্যরকম রিডাকশন আছে। সো যেমন হেলথ ইন্স্যুরেন্স পে করে, তারপরে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হয়। সো ওগুলোর উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে না, ট্যাক্স ক্যালকুলেশন হবে মূল গ্রস স্যালারি থেকে মাইনাস হয়ে যাবে প্রথমে ওগুলা। কিছু কিছু ডিডাকশন আছে যেগুলো মাইনাস হয়ে যাওয়ার পরে যে টাকাটা হবে ওইটার উপরে ক্যালকুলেশন হবে, ট্যাক্স ক্যালকুলেশন হবে, মেডিকেয়ার, তারপরে সিটি লিভ এন্ড অল দোজ থিংস। তো এই জিনিসগুলা আমাদেরকে যদি বুঝতে না পারি তাহলে আমরা সব টেস্টিং করতে পারবো না। এই জন্য আমাদের মেইন অবজেক্টিভ হবে রিকোয়ারমেন্টটাকে বুঝে নেওয়া। রিকোয়ারমেন্টটাতে কনফিউশন থাকলে বিজনেস অ্যানালিস্টের সাথে ডিসকাস করা, অথবা প্রত্যেকটা আমরা যখন এটা আলাপ করবো পরে, বিভিন্ন মেথডে সফটওয়্যার ডেভেলপমেন্ট গুলা হয়। প্রতিদিন স্ট্যান্ড আপ বলে, স্ট্যান্ড আপ মিটিং, 15 মিনিট মিটিং মিটিং থাকে প্রত্যেকটা, যেখানে আমি জব করছি প্রত্যেক 15 মিনিট প্রতিদিন মিটিং থাকে। 15 মিনিটে আমরা প্রোভাইড করি আপডেট, yesterday what I have done, today what I am planning to do, and if I have any blocker। আমরা এগুলো আরো সামনে আলোচনা করলে ক্লিয়ার হবে। ব্লকার সংক্ষেপে বলি, ফর এক্সাম্পল আমি টেস্ট করতেছি কিন্তু ডাটাবেসটা ডাউন আছে। এই ডাটাবেসটা আপ করা, ডাটাবেসটা ডিফারেন্ট টিম এটাকে কাজ করে, ওরা ডিবিএ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা কাজ করে, ওরা এখনো এটাকে আপ করতে পারে নাই। এটা আমার জন্য, এটার জন্য আমি ব্লক, ব্লক মানে হচ্ছে যে এটার জন্য আমি কাজ করতে পারতেছি না। এই কথাটা এখানে মিটিং এ প্রতিদিন প্রতিদিন যে 15 মিনিট মিটিং হয় এটাকে ডিসকাস করতে হয় যে আমার ব্লকার আছে। তখন টিমের ভিতরে একজন স্ক্রাম মাস্টার থাকে। স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে যে টিমকে প্রোটেক্ট করা, টিমের কোনো প্রবলেম থাকলে সেগুলাকে
সেগুলাকে রিজলভ করা যাতে টিম ঠিক মতো কাজ করতে পারে। সো ওইখানে ওই জিনিসগুলো আলাপ করতে হয়। তো রিকোয়ারমেন্টের ব্যাপারটা আমি সরাসরি বিজনেস অ্যানালিস্টকে ডিসকাস করতে পারি, অথবা আমি করতে পারি, এই, ইয়া বিজনেস অ্যানালিস্টের সাথে ডিসকাস করতে পারি, অথবা আমি মিটিং এ বলতে পারি। কারণ ওইখানে ডেভেলপার থাকে, ওইখানে আর্কিটেকচার থাকে, অন্যান্য প্রোডাক্ট ওনার থাকে। সো sometime is better to discuss in the meeting. So if in the mention in the daily stand up meeting, আর না হলে বিজনেস অ্যানালিস্টকে মেল করা। ওকে, সো প্রথমে গেছে অবজেক্টিভ। সো অবজেক্টিভ তো ক্লিয়ার। নাও এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে? অ্যাক্টিভিটিস এর ভিতরে এখানে আমরা কি কি করতেছি তাহলে? রিভিউ দা ডকুমেন্টস, রাইট? রিভিউ রিকোয়ারমেন্টস, ডকুমেন্টটা পাইতেছি, ওইটা আমরা রিভিউ করতেছি। এটা আইডেন্টিফাই করার পরে এটা রিভিউ করার পরে এরপরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে টেস্টেবল এক্সপেক্ট। মানে হচ্ছে যে এটা তো রিকোয়ারমেন্টটা বুঝছি, এখন আমি এখান থেকে কি কি টেস্ট করতে হবে, কোন কোন এরিয়াটা টেস্ট করতে হবে, এটাকে আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ইচ থিংস, ওকে। বিভিন্নভাবে টেস্ট কেসটাকে সাজাইতে হবে, কারো ডিডাকশন দিয়ে সাজাইতে হবে, করতে হবে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। মানে হচ্ছে যে আচ্ছা, আমি পেরোলটা একটু কমপ্লিকেটেড, আমি দেখাই। তাহলে আমাকে বাইর করে ফেলতে হবে যে রিকোয়ারমেন্ট থেকে কোন কোন এরিয়া আছে যেটাকে আমাকে টেস্ট করতে হবে। তো ফার্স্ট, ফর এক্সাম্পল, ফার্স্ট হচ্ছে যে পিওএস সিস্টেম। পিওএস এর ভিতরে আমি বাই সেল করতে পারবে, এই সেল, তাহলে এটা একটা এরিয়া আমাকে টেস্ট করতে হবে। এরপরে আসি, এই যে এখানে যে প্রোডাক্ট গুলা লিস্টে আসতেছে, এই প্রোডাক্ট গুলা যদি আমি নতুন প্রোডাক্ট আসে, আমার প্রোডাক্ট অ্যাড করার অপশনস আছে, তাহলে এটা একটা এরিয়া যেটা আমাকে টেস্ট করতে হবে, আমি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি কিনা। আমি নতুন একটা প্রোডাক্ট যেটা এক্সিস্ট না সেটা অ্যাড করতে পারতেছি না। সেখানে আরো অনেক ধরনের টেস্টিং আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলাপ করব। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রোডাক্টটা অ্যাড করতে পারতেছি কিনা, অথবা প্রোডাক্ট অ্যাড করার পরে আমি চিন্তা করলাম যে একটা জিনিস ভুল ইনফরমেশন দিছি, এটাকে কারেক্ট করতে পারতেছি কিনা। ওই ডিফারেন্ট এক্সপেক্ট গুলো আমাকে নোটিফাই করতে হবে। হ্যাঁ, আমি একটা আইটেমটা অ্যাড করছি, এটা আসলে বেসিক্যালি দরকার নাই, তাহলে আমি এটা ডিলিট করে দিব। আমি কি ডিলিট করতে পারতেছি কিনা? কথাগুলো বোঝা যাচ্ছে? প্রোডাক্ট, এটা একটা এরিয়া, প্রোডাক্ট ইনফরমেশনের একটা এরিয়া। এই ইনফরমেশন গুলো এখানে অ্যাড করার পরে অ্যাড করা যাচ্ছে কিনা, অ্যাড করার পরে আমি চিন্তা করলাম কিছু ইনফরমেশন আমি ভুল দিছি, লাইক বেজ ইউনিটটা আমি বক্স দিছি, এটা আসলে বেজ ইউনিট হবে যে কার্টুন অথবা পিস। তো এটাকে আমাকে আবার কারেক্ট করতে হবে, কারেক্ট করতে পারতেছে কিনা। যদি এই আইটেমটা আমি ভুলে অ্যাড করি আর এই আইটেমটা আসলে দরকার নাই, পুরো আইটেমটা ডিলিট করে দিতে পারি কিনা, অথবা মোর ইনফরমেশন অ্যাড করতে পারতেছে কিনা, কাস্টমাইজ করা যাবে কিনা। এটাই, এগুলো বিভিন্ন এক্সপেক্ট আর কি। এই আইটেমটাকে আমি চেঞ্জ করতে পারি কিনা। আবার একটা আইটেম ফাইনাল হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিলাম, এটা আর এডিট করা যাবে না, বা এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে এটা আর করা যাচ্ছে কিনা। এই আইটেমটা অ্যাড করার পরে আমি এই আইটেমটাকে সার্চ করতে হবে, সার্চ করা যাচ্ছে কিনা, যে আইটেমটা আমি অ্যাড করছি এই আইটেমটা কোনো অপশনস আছে কিনা। এখানে এখানে একটা অপশন থাকা উচিত যেখানে এই আইটেমগুলো আমি আবার পিক করে ডিসপ্লে দেখতে পারি। আবার এই আইটেমটা যে বিক্রি করতেছি, এই আইটেমটা আমার স্টকে, সেল করার সাথে সাথে তো আমার স্টক কমতে থাকবে, রাইট?
সেল করার পরে আমার স্টকে এটা 5,000 আছে, এই আইটেমটা আমি যদি 500 বিক্রি করে ফেলি তাহলে আমার আর আছে 4,500। এই ক্যালকুলেশন গুলা ঠিক মতো কাজ করতেছে কিনা। আমি যখন পিওএস সিস্টেমে যখন বিক্রি করলাম একটা আইটেম, এই আইটেমটা আমার স্টক থেকে ডেলিভারি হয়ে যাওয়ার পরে কমে যাইতে হবে। সো এই 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 জিনিসটা কি হইতেছে কিনা। তারপরে আবার এই আইটেমটা শেষ হয়ে যাওয়ার আগে আমি তো এই আইটেমটা স্টকে আনতে হবে। এই আইটেমটা পার্সেজ অর্ডার করা যাচ্ছে কিনা, আমাদের পার্সেজ অর্ডার মডিউল মানে হচ্ছে যে আমাকে বিক্রি করার জন্য তো আমাকে কিনে আনতে হবে। সো আমি এই আইটেমটা পার্সেজ অর্ডার, হ্যাঁ, ক্রিয়েট পার্সেজ অর্ডার করে অর্ডার মানে আমার যে সাপ্লায়ার গুলো আছে যে যারা আমাকে আবার সাপ্লাই দেয়, একটা হচ্ছে যে আমি দোকান নিয়ে বসছি আমি বিক্রি করি, আবার আমার সাপ্লায়ার আছে যারা আমার স্টক গুলাকে আবার আনে আনে যখন শেষ হওয়ার আগে আমি ওদেরকে মেল করতে হবে। তো ওই ক্রিয়েট পার্সেজ অর্ডার করতে পারতেছে কিনা, ক্রিয়েট পার্সেজ অর্ডারের পরে এই অর্ডারটা যখন আসবে আমার আমার ওয়্যার হাউসে, আমি এটা আবার রিসিভ করার অপশন গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। তো এই যে যত রকমের অপশন হইতে পারে, আমরা এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর অ্যাক্টিভিটিস ভিতরে এগুলো আনতে হবে। আইডেন্টিফাই টেস্টেবল এক্সপেক্টস, এটা মেইন জিনিস। তারপরে আস্তে আস্তে প্রিপেয়ার রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি, এটা খুব এটাও খুব ইম্পর্টেন্ট ফর এই ইন্টারভিউ কোয়েশ্চেন আপনার জিজ্ঞেস করে। আমি আসতেছি কথাটা, রিকোয়ারমেন্ট ট্রেস। ওকে, সো অ্যাক্টিভিটিস প্রিপেয়ার এ রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এই জিনিসটা হচ্ছে যে এটাকে সংক্ষেপে বলে আরটিএম। আরটিএম, সো ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে এই অ্যাপ্লিকেশনটা অথবা যে ইয়া আছে রিকোয়ারমেন্টটা আছে এটা সবগুলা কাভার হয়েছে কিনা, মানে টেস্টিং এর কাভারেজ পাইছে কিনা। এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা এরিয়া, এরিয়া বলতে আসলে বুঝায় শুধু পিওএসটা নিয়ে কথা বলি। এই পিওএস এর ভিতরে যে ফাংশনালিটি গুলো আছে, যেমন একটা কাস্টমার অ্যাড করে আইটেম অ্যাড করে প্লেস অর্ডার করা যায়, এটা একটা ফাংশনালিটি। ফাংশনালিটি মানে হচ্ছে যে একটা অ্যাকশন যেটা একটা রেজাল্ট আনে, একটা অ্যাকশন যেটা একটা রেজাল্ট আনে, এই কথাটা মনে রাখতে হবে। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ফাংশনালিটি। ফাংশনালিটি হচ্ছে যে একটা ইভেন্ট অথবা একটা অ্যাকশন যেটা একটা রেজাল্ট আনে। যেমন এখানে প্লেস অর্ডার, আমি যখন আইটেম গুলো দিব, আইটেম গুলো দিয়ে লেট মি পুট আইটেম, মোর আইটেম অ্যাড করলাম, আইটেম কিছু বাড়াইলাম, টোটাল টাকা এটা হইলো, ইয়া হইলো, এটা প্লেস অর্ডার করলাম। প্লেস অর্ডার করলে কি হবে, এখানে আছে অর্ডার প্লেস সাকসেসফুলি, রাইট। তাহলে এই অ্যাকশনের মাধ্যমে অর্ডারটা প্লেস হয়েছে সাকসেসফুলি, এটা এটাকে বলে ফাংশনালিটি। এই পিওএস এর এটা একটা ফাংশনালিটি। তাহলে এখানে আরো ফাংশনালিটি আছে, লেট মি শো অ্যানাদার ফাংশনালিটি। ফর এক্সাম্পল আমি একটা কাস্টমার নিচ্ছি, আমার ওই দোকানে আসছে, লাইনে দাঁড়াইছে, সে লাইনে দাঁড়ানোর পরে দেখা গেছে যে ওর কোন একটা সমস্যা হয়েছে, কোন একটা আইটেম ও বলতেছে যে আম, কোন একটা প্রবলেম হয়েছে, অথবা ওর এটা রিজলভ করতে একটু সময় লাগবে। তখন অথবা ও আইটেম অ্যাড করার পরে বলতেছে যে আমাকে একটু আমার ক্যাশ গুলা দেখতে হবে। তো বাই দিস টাইম আমি বসে না থাকে, আমি এই অর্ডারটাকে হোল্ড রাখতে পারি। এই অর্ডারটা হোল্ড রাখি, আমি নেক্সট ইন লাইন আমাদের সেলস এর লাইনে যে আছে নেক্সট কাস্টমারটাকে টাইম সেভ করার জন্য নিয়ে নিতে পারি। তাহলে আমি কাস্টমারটাকে ওই ওর অর্ডারটাকে হোল্ড রাখলাম,
হোল্ডে রাখার পরে এটা এখানে লিস্টে চলে গেছে, আমি আবার রিজিউম করে আবার সেলস শুরু করতে পারবো। কিন্তু বাই হোল্ড করার উদ্দেশ্য হচ্ছে বাই দিস টাইম আমি আরেকটা কাস্টমারের কাছে আরেকটা জিনিস বিক্রি করবো। রাইট? বুঝা যাচ্ছে? আমি এবার আরেকটা কাস্টমার, ওয়াক ইন কাস্টমার ধরি, এর কাছে এই জিনিসটা বিক্রি করবো, এর ওইটা হোল্ডে আছে, এটা বিক্রি করলাম, অর্ডার সাকসেসফুলি। এখন আমি আবার ওর অর্ডারটাকে রিজিউম করলাম, আবার সে ব্যাক করছে, এখন আমি আবার, সে রেডি, এখন আমি তাকে আবার অর্ডারটা নিতে পারলাম। তাহলে দিস ইজ অ্যানাদার ফাংশনালিটি, রাইট? ক্যান্সেল, আমি একটা অর্ডার নিতেছি, ও এখন মাইন্ড চেঞ্জ করছে, না আমি আসলে কিনবো না, অন্য দোকানে আরো চিপে পাওয়া যায়, আই ডোন্ট ওয়ান্ট টু বাই, ক্যান্সেল। সো ক্যান্সেল ইজ অ্যানাদার ফাংশনালিটি, রাইট? সো একটা স্ক্রিনের ভিতরে কি কি ফাংশনালিটি গুলো আছে এটাকে, এবং রিকোয়ারমেন্টের ভিতরে কি কি ফাংশনালিটি এক্সপেক্ট করতেছে ওইটার সাথে, কই গেল, হ্যাঁ এটা। তাহলে একটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, রাইট? রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টের সাথে এটা পুরোটা একটা রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টের সাথে এখানে এক একটা ফাংশনালিটি। এটা পিওএস এর রিকোয়ারমেন্ট, পিওএস, পিওএস এর রিকোয়ারমেন্ট, এক একটা রিকোয়ারমেন্ট আমরা টেস্টিং এর জন্য কাভারেজ, কাভারেজ মানে হচ্ছে যে প্রত্যেকটা ফাংশনালিটিকে আইডেন্টিফাই করে সেটার জন্য টেস্ট কেস কি এটা আমরা আসতেছে, টেস্ট কেস, টিসি মানে টেস্ট কেস, এগুলা টিসি, টেস্ট কেস। টেস্ট কেস মানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রসেস টু পারফর্ম টেস্টিং, স্টেপ বাই স্টেপ প্রসেস টু পারফর্ম টেস্টিং। টেস্টিং করার জন্য এক একটা টেস্ট, মানে আমরা ওইটা সামনে আসবে, আমরা ডিটেলস, এবং আমরা সবাই রাইট করতে দিব এবং হোমওয়ার্কও দিব টেস্ট টেস্ট কেস বানানোর জন্য। যেমন আমি এটার এই সফটওয়্যারটার অ্যাক্সেস যখন আপনাদেরকে দিব, আপনাদেরকে বলবো যে এক একটা পেজের জন্য আপনারা সিনারিও গুলা লিখতে হবে, সিনারিও কিভাবে লিখতে হবে এটা দেখাবো আমি। সো এখন আমরা ব্যাখ্যা করতেছি কি আরটিএম, রাইট? আরটিএম ব্যাখ্যা করতেছি। আরটিএম মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করে প্রায়, যে হাউ ডু ইউ কনফার্ম দ্যাট a requirement is fully covered for testing? সেটা আনসার হচ্ছে যে I do the requirement traceability matrix to make sure that all the functionality is covered for testing, nothing is missed. So another ভাবে বলা যায় রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে যে টু মেক শিওর না উই ডু মিস নাথিং। একটা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রত্যেকটা ফাংশনালিটি, প্রত্যেকটা অপশন এন্ড ফিচার টেস্ট করা হয়েছে কিনা কভারেজটা এনশিওর করার জন্য রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স করা হয়। এটা একটা ডকুমেন্টস। তাহলে এটা একটা অ্যাক্টিভিটির ভিতরে একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস। একটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রত্যেকটা অপশনস, যেমন এখানে লিস্ট, আমি নতুন একটা আইটেম অ্যাড করে দেখলাম যে এই লিস্টের ভিতরে আসছে কিনা, অথবা আমি সার্চ করে পাচ্ছি কিনা। আমি একটা আইটেম অ্যাড করলাম, এই আইটেমটা এখানে আসতেছে না, দ্যাট মিনস দ্যার আর সামথিং রং। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডেভেলপারের কাছে রিপোর্ট করতে হবে যে আমি এখানে নতুন একটা আইটেম অ্যাড করছি, বাট সেই আইটেমটা এখানে ডিসপ্লেতে আসতেছে না, অথবা সেই আইটেমটা ডিসপ্লেতে আসতেছে, স্টক ঠিক মতো দেখাচ্ছে না। ইনভেন্টরিতে স্টক দেখাচ্ছে একরকম, এখানে স্টক দেখাচ্ছে আরেক রকম, অথবা প্রাইস গুলো মিলতেছে না। সো ইচ এভরিথিং আমি বলতেছি প্রত্যেকটা ইস্যু, এই ইস্যু গুলা আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কি কি ফাংশনালিটি আছে, কি কি ফিচার আছে,
এবং প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা ভাবে টেস্ট কেস লেখা হয়েছে কিনা, কোনোটা মিসিং হয়েছে কিনা। রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে কোনো কিছু মিস না করি টেস্টিং এর জন্য। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য পারপাস অফ রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স? এন্ড এটা হচ্ছে যে ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ। রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, রিমেম্বার ইট, অথবা নোট ডাউন করে রাখলে ভালো হবে। সো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ইজ ইম্পর্টেন্ট because we don't want to miss anything for testings. We make sure that all the testing, all the requirement is covered, all the requirement এর কাভারেজ হয়েছে, ফুল কাভারেজ হচ্ছে টেস্টিং এর জন্য। এটা একটা এক্সেল ডকুমেন্টের ভিতরে আমরা করে থাকি কি কি ফাংশনালিটি আছে এবং ইচ ফাংশনালিটির জন্য টেস্ট কেস গুলো অ্যাসাইন করা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা। কোনো কোশ্চেন? অলরাইট, সো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স এটা very important. এখানে এটা একটা activities for the requirement analysis. সো এতটুকু হইলে চলবে। তারপরে অবশ্যই এখানে আরেকটা জিনিস করি, ওইটা আচ্ছা ওইটা অন্য স্টেজে করলে হবে। তাহলে আমাদের ডেলিভারেবল এটা হচ্ছে যে আর আমাদের লাস্ট হচ্ছে যে ডেলিভারেবল মানে হচ্ছে যে এই টেস্টিং লাইফ সাইকেলের ভিতর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস একটা স্টেপস। এই স্টেপস এর ভিতরে এই স্টেপস থেকে কি বাইর হবে, প্রত্যেকটা স্টেপস থেকে কিছু আউটপুট বাইর হতে হবে। এখানে ওইটা এই আউটপুটটাকে বলে ডেলিভারেবল। আমাকে বলতে পারবে এখান থেকে কি আউটপুট বাইর হবে? কেউ বলতে পারবেন? এই থেকে আমরা কি পাইতেছি? এখান থেকে আমরা পাইতেছি আরটিএম, রাইট? আরটিএম কি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করা হবে। আরটিএম এন্ড টেস্টিং রিকোয়ারমেন্ট। তাহলে স্টেপস থেকে আমরা রিকোয়ারমেন্ট পাইতেছি, কি কি পাইতেছি? আরটিএম পাইতেছি, টেস্টিং রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা পাইতেছি। নেক্সট স্টেপ হচ্ছে যে টেস্ট প্ল্যানিং। এগুলো জাস্ট জানি রাখা আর কি। আমাকে ইন্টারভিউতে এভাবে জিজ্ঞেস করবে না কোন কোন স্টেপ ছিল ফলো করছো, এটা জিজ্ঞেস করতে পারবে অ্যাজ এ টিম মেম্বার তুমি কি করছো। তখন এগুলা সুন্দর করে গুছায় বলতে হবে আর কি, যে আমি রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনালিটি এন্ড দ্য টেস্টিং স্কোপ। স্কোপ মানে হচ্ছে যে কি কি টেস্ট করা হবে আর কি। সো এটা টেস্ট প্ল্যানের মধ্যে আসতেছে। আচ্ছা, এবার আসি টেস্ট প্ল্যানিং। টেস্ট প্ল্যানিং এর অবজেক্টিভ হচ্ছে যে ক্রিয়েট এ টেস্ট স্ট্র্যাটেজি। মানে আমি কিভাবে টেস্ট করব এটার একটা স্ট্র্যাটেজি বানানো এন্ড প্ল্যান গাইড দ্য টেস্টিং প্রসেস। সো টেস্ট প্ল্যানিং হচ্ছে যে আমি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি, তারপর অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করছি কি কি টেস্ট করতে হবে, এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাকে
একটা একটা প্ল্যান করতে হবে যে আমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে টেস্টিংটা কমপ্লিট করব। এটা করতে হলে কিছু ডকুমেন্টেশন করি আমরা। ফর এক্সাম্পল, একটা টেস্ট প্ল্যান ডকুমেন্ট করা হয়, যে এই টেস্ট প্ল্যান ডকুমেন্টের মধ্যে কি কি অ্যাক্টিভিটিস থাকে, এখানের ভিতরে অবজেক্টিভটা, টেস্ট অবজেক্টিভটা বাইর করা হয়, স্কোপ, কি কি টেস্ট করতে হবে, কি কি টেস্ট করতে হবে না, কি কি টেস্ট করতে হবে এটাকে স্কোপ বলে, আর কি কি টেস্ট করতে হবে না এটা ম্যানেজমেন্ট থেকে থাকে। তোমাকে ডাটাবেস টেস্টিং করতে হবে না, তুমি শুধু অ্যাপ্লিকেশনটা, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা দেখলে হবে। তাহলে আমি ওইখানের ভিতর আমার স্কোপ হচ্ছে যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা টেস্ট করব, এটা এটা স্কোপ। আর আউট অফ স্কোপ হবে যে আমি ডাটাবেস টেস্ট করব না, ওইটা মেনশন করে দিব ওইখানে। এটা একটা রিটেন ডকুমেন্ট, টেস্ট প্ল্যানিং একটা রিটেন ডকুমেন্ট, যেখানের ভিতরে আমরা ডেসক্রাইব করি টেস্টটা স্ট্র্যাটেজি, কিভাবে টেস্টটা কমপ্লিট করা হবে, কিভাবে কি ওইখানে টেস্ট অবজেক্টিভটা কি, তারপরে স্কোপ কি, কি কি স্কোপ থাকবে, মানে কি কি ফিচার আমরা টেস্ট করব। ফর এক্সাম্পল, আমাদেরকে বলা হয়েছে পিওএস টা এখন টেস্ট করতে হবে আর ইনভেন্টরিটা টেস্ট করতে হবে, অ্যাকাউন্টিং এখনো টেস্ট করার দরকার নাই, এটা ফিউচার রিলিজের ভিতরে হবে। তাহলে ফিউচার প্রত্যেকটা জিনিস একটা রিলিজ রিলিজ বেসিস হয় আর কি, লাইক 4 মান্থ আমাদের এটা করতে হবে। তো আমরা 4 মান্থের প্ল্যান করতেছি, এই 4 মান্থের ভিতরে অ্যাকাউন্টিংটা আসবে না, সো আসবে কি পিওএস এবং ইনভেন্টরিটা। সো সিমিলারলি আমরা এখানে মেনশন করতে হবে টেস্ট অবজেক্টিভ টেস্ট এবং ডিফাইন্ড অবজেক্টিভ স্কোপ এবং ক্রাইটেরিয়া, স্কোপ এন্ড ক্রাইটেরিয়া। তারপরে এস্টিমেট এফোর্ট, লাইক কতদিন লাগবে আমার এটা টেস্ট করতে, একটা এস্টিমেট করা আর কি। একটা বেস্ট অন দা এস্টিমেটটা কিভাবে করবো, বেস্ট অন দা রিসোর্স আমরা প্ল্যান করবো যে এটা আমার এতদিন, এই 1 সপ্তাহ লাগবে, এটা পিওএসটা 1 সপ্তাহ টেস্ট করব, তারপরে অথবা 2 উইকস পিওএসটা টেস্ট করবো, এরপরে ইনভেন্টরিটা টেস্ট করব, মানে প্রোডাক্ট ইয়াটা টেস্ট করবো 2 উইকস। সো 4 উইকস লাগবে আমার, ওরকম আর কি, ওইটা মেনশন করতে হবে আর কি। আর কে কে রিসোর্স এটা ইনভলভ হবে, অমুক লিখবে, টেস্ট কেস লিখবে অমুক। সো লাইক ফর এক্সাম্পল, এটা এই টেস্ট প্ল্যানিংটা করে সাধারণত লিড টিমের, লিড টেস্ট ইঞ্জিনিয়ার যে থাকবে সে টেস্ট প্ল্যান করবে। আমরা হয়তো জয়েন করবো ইনিশিয়ালি রেগুলার কিউএ হিসাবে, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে সুবিধা হবে। ওয়ান্স আমরা বুঝে যাব, তখন আস্তে আস্তে লিড হইতে পারবো, একটা দুইটা প্রজেক্ট করে ফেলার পরে লিড হতে পারবো। সো টেস্ট প্ল্যানিংটা বেসিক্যালি লিড করে, একটা টিমের ভিতরে যে টেস্ট লিড থাকে ও করবে, অথবা টেস্ট ম্যানেজার যে থাকে ও করবে। আমরা যদি রেগুলার টেস্ট ইঞ্জিনিয়ার হই, তাহলে হবে কি, আমরা কি করতে হবে, আমরা ওই টেস্ট আমাদেরকে বলে দিবে যে এখান থেকে এখানে শুধু টেস্ট কেস গুলো বানাও, টেস্ট সিনারিও কি কি সিনারিও টেস্ট করতে হবে এটা করো, তো টেস্ট সিনারিও গুলো করো, তাহলে হবে। তখন আমরা শুধু এতে ফোকাস করবো। ওকে, তাহলে এখান থেকে অ্যাক্টিভিটিস কি কি অ্যাক্টিভিটিস আসতেছে। সো ইনিশিয়ালি আমরা ওরই করতে হবে না যে টেস্ট প্ল্যানে এটা কিভাবে লাগবে, বিশেষ করে আমার কনফিউশন আছে কিভাবে এফোর্ড এস্টিমেশন করতে পারবো, এটা ভুল হইতে পারে, ইয়া হতে পারে। নো ওরিস, আমরা জয়েন করবো অ্যাজ এ রেগুলার কিউএ, নট টেস্ট ইন লিড। বাট এই কাজগুলা যে হয় এটা আমাদেরকে জানা থাকতে হবে, তাহলে ইন্টারভিউর জন্য আর কি। Define test objective, scope, যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইজ টেস্ট প্ল্যান, আমরা বলতে হবে যে টেস্ট প্ল্যান ইজ রিটেন ডকুমেন্টস দ্যাট ডেসক্রাইব দ্য টেস্টিং অবজেক্টিভস, scope, out of a scope, and criteria, and effort, estimate effort estimation, and resources. রিসোর্স বলতে কি বোঝায়, 3 কিউএ মেম্বার আছে এখানে,
তিনজন টেস্ট ইঞ্জিনিয়ার আছে, একজন ইয়া আছে, সব মিলেই আমরা এগুলো টেস্ট করবো। তো এগুলো সবাই এক একজন রিসোর্স। তারপরে টেস্ট করার জন্য যদি কোনো টুলস লাগে, আমরা সেটা এই ডকুমেন্টের ভিতর মেনশন করে সিলেক্ট টুলস। কোন টুলস দিয়ে, যদি যেমন ওগুলা সামনে আসবে, টেস্ট ম্যানেজমেন্ট টুলস আছে কিছু, এগুলো আমরা সামনে আলাপ করব। তো ওই টুলস গুলো এখানে মেনশন করা হয় ডকুমেন্টের ভিতরে। ফাইন রোলস, এই কোন কাজটা করবে সেটা এখানে মেনশন করা হয়, এন্ড রেসপন্সিবিলিটিস। তাহলে আমাদেরকে বলতে হবে কি টেস্ট প্ল্যানিং কি। টেস্ট প্ল্যানিং হচ্ছে যে একটা রিটেন ডকুমেন্টস দ্যাট ডেসক্রাইব objective of the testing, and then what are the scopes, what is scope, what is out of a scope, and then effort and resource, about the resource, timeline, এখানে timeline mention করে না, timeline, আরো কিছু timeline of testing, timeline, তারপরে আর কি আছে, ক্রাইটেরিয়া যেটা দিছি এটাতে ব্যাখ্যা করি নাই। ক্রাইটেরিয়া হচ্ছে যে কিভাবে, কখন স্টার্ট ক্রাইটেরিয়া এন্ড স্টপ ক্রাইটেরিয়া, হয় আমরা সফটওয়্যার টেস্টিং শুরু করব, হয় আমরা সফটওয়্যার টেস্টিং স্টপ করব, এগুলা। আজকে তাহলে দুইটা নিয়ে আলাপ করি। মজির ভাই, কোনো কোশ্চেন আছে? আমাদের আরো আছে, যেমন আমরা টেস্ট কেস ডেভেলপমেন্ট, মানে কিভাবে টেস্ট কেস গুলা লিখতে হবে, না, ঠিক আছে, আমি বুঝছি মোটামুটি। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, সামনে। মূলত আজকের যে ক্লাস ছিল এটা সফটওয়্যার, এরপরে আমরা হ্যান্ডস অনে যখন ঢুকে যাব তাহলে আরেকটু এঙ্গেজ হতে পারবেন, আরেকটু ইন্টারেস্ট গ্রো করবে। তো মূলত সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের ভিতরে রিকোয়ারমেন্টটাকে বুঝতে পারা এবং এটা অনুযায়ী প্ল্যান করা, এতটুকু আজকে বুঝে গেলে চলবে। আপনার একটু রিভিউ করিয়েন রেকর্ডিংটা, আর একটু নোট গুলা রেকর্ডিং এই পেজটাতে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন, আই বিলিভ। অ্যাক্সেস আছে, আমি শুধু লিঙ্কটা বলে দিচ্ছি, কপি লিঙ্ক। কপি লিঙ্কটা আপনি ইয়াতে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, তাহলে মানে সুবিধা হবে। এই লেখাগুলো একটু রিভিউ করতে পারবেন। এটা হোয়াইট বোর্ড বলে আর কি। এখানে ঢুকবেন, কোনো কিছু ডিলিট করবেন না, বাট নোট গুলো নিতে পারবেন আর কি। আপনার কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় আজকে মোটামুটি এনাফ হয়েছে। সফটওয়্যার আমরা আরো পয়েন্ট গুলো নিয়ে আলাপ করবো, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল নিয়ে। আর এরপরে ইনশাল্লাহ আমরা কিভাবে টেস্ট কেস তৈরি করতে হয়, সিনারি তৈরি করতে হয়, ওগুলো শেখার পরে আমরা হ্যান্ডস অন যখন করা শুরু করব তখন আর একটু মেক সেন্স করবে, আর একটু ক্লিয়ার হবে কথাগুলা। জাস্ট ফ্লোটা আন্ডারস্ট্যান্ড একটু রিভিউ করলে, রেকর্ডিংটা রিভিউ করেন, আর লেখাগুলা রিভিউ করলে হবে। আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিছি লিঙ্কটা এই হোয়াইট বোর্ডের। ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে তাহলে। আল্লাহ হাফিজ। জি, সালাম আলাইকুম। ইনশাআল্লাহ নেক্সট সেম টাইমে নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিংটা